সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। তুরস্ক, আজারবাইজান আর পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ত্রিপক্ষীয় সম্মেলন হলো আজারবাইজানের লাচিনে। মে মাসের শেষ সপ্তাহে এই সম্মেলন হয়েছে। দিনটি ছিল আজারবাইজানের স্বাধীনতা দিবস। এই সম্মেলন একটা নতুন ধরনের আন্তর্জাতিক অংশীদারিত্বের ইঙ্গিত নিয়ে এসেছে। বৈশ্বিক পরাশক্তিগুলোর আওতার বাইরে গিয়ে বিভিন্ন দেশ নিজেদের মধ্যে জোট গড়ে তুলছে। আঞ্চলিক বিশেষ চাহিদা মেটানোর জন্য এইসব জোট গঠন করা হচ্ছে। গতানুগতিক রাজনৈতিক ব্লক এবং অসম ক্ষমতার যে সমীকরণ, সেগুলো এড়িয়ে এই ধরনের জোটগুলো গড়ে উঠছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। সম্মেলনের ভ্যানু হিসেবে লাচিনকে বেছে নেবার পেছনেও গভীর অর্থ আছে। লাচিন ৩০ বছর ধরে আর্মেনীয় দখলদারিত্বের অধীনে ছিল। এখন এই শহর মুক্ত এবং প্রাণবন্ত। সম্মেলনের দিন সকালে সেখানে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করা হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই বিমানবন্দর চালুর ক্ষেত্রে সাহায্য করেছেন। এই বিমানবন্দর তিন দেশের সম্পর্কের একটি প্রতীকী অর্থ বহন করছে। ভূখণ্ডের কর্তৃত্ব পুনর্বহাল, সংঘাত অঞ্চলকে সংযোগের কেন্দ্র করে তোলা এবং সম্মিলিত কাজের মাধ্যমে সত্যিকারের ফল বের করে আনা, এই মূল নীতিগুলো তাদের সম্পর্কের কেন্দ্রে রয়েছে। আজারবাইজানের কাছে লাচিনের অর্থ হল সার্বভৌমত্ব পুনরুদ্ধার। একসময় যেখানে সংঘাত ছিল সেখানে তারা উন্নয়ন নিয়ে এসেছে। তুরস্কের জন্য এটা তাদের সামরিক সহায়তার সাফল্যের প্রতীক এবং আজারবাইজানের সাথে সম্পর্কের চিহ্ন। তুরস্কের সহায়তা লাচিনকে মুক্ত করতে ভূমিকা রেখেছে। পাকিস্তানের কাছে লাচিনের গল্পটা পরিচিত। পাকিস্তানের নিজস্ব সংগ্রামের গল্প সেখানে প্রতিফলিত হয়েছে। নতুন বিমানবন্দর একটা ভবনের চেয়েও অনেক বেশি কিছু। এটা আশার প্রতীক। এটা প্রমাণ করেছে যে ধৈর্য, ঐক্য এবং ন্যায্য প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত এলাকাকেও সমৃদ্ধির অঞ্চল বানিয়ে তোলা যায়। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, প্রেসিডেন্ট এরদোয়ান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে লাচিনে স্বাগত জানান। তিনি বলেন, তিন দেশের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি আর মূল্যবোধ রয়েছে। তারা একে অন্যের সাফল্য উদযাপন করে। কঠিন সময়ে তারা একে অপরের সাহায্যে এগিয়ে আসে। ২০২০ সালে আজারবাইজানের ৪৪ দিনের যুদ্ধের সময় সেটা স্পষ্ট হয়েছে। শুরু থেকে আজারবাইজানের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক আর পাকিস্তান। তাদের চ্যালেঞ্জের সময়েও আজারবাইজান তাদেরকে সমর্থন দিয়েছে। এর মধ্য দিয়ে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে উঠেছে। এই সম্পর্কের ভিত্তি হল সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং ন্যায় বিচার। এগুলো শুধু কথার কথা নয়, এগুলোর ভিত্তিতেই তারা বাস্তব পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী সেখানে শান্তির কথা বলেছেন। তিনি বলেন, গতকাল আমরা শান্তি চেয়েছিলাম, আজও আমরা শান্তি চাই, আগামীকালও সেটাই চাইব। তবে তিনি এটাও বলেন যে শান্তি অর্জন কেন এত কঠিন। সন্ত্রাসবাদের কারণে পাকিস্তানকে বিপুল ক্ষতি স্বীকার করতে হয়েছে। সহিংসতায় ৯০,০০০ মানুষ প্রাণ দিয়েছে। আর্থিক ক্ষতি হয়েছে $১৫০ বিলিয়ন। এই হিসাব থেকেও বোঝা যায় কেন এই অংশীদারিত্বের কেন্দ্রে রয়েছে নিরাপত্তা। তিনটি দেশই কঠিন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। তারা প্রত্যেকেই নিজেদের অভিজ্ঞতা নিয়ে এক জায়গায় জড়ো হয়েছে। পাকিস্তান বহু দশক ধরে সন্ত্রাসবাদের মোকাবেলা করে আসছে। তুরস্ক পিকেকে সন্ত্রাসী গ্রুপের মোকাবেলা করেছে। আজারবাইজান সফলভাবে দখলকৃত ভূখণ্ড মুক্ত করেছে। তাদের সম্মিলিত জ্ঞান ও অভিজ্ঞতা শক্তিশালী নিরাপত্তা অংশীদারিত্ব গড়তে সাহায্য করেছে। এটা শুধু প্রতিশ্রুতির উপর নয়, বরং সত্যিকারের অর্জনের উপর দাঁড়িয়ে আছে। আজারবাইজান আর পাকিস্তান পিকেকের বিরুদ্ধে তুরস্কের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করেছে। প্রেসিডেন্ট আলিয়েভ প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বকে দৃঢ়তার উদাহরণ হিসেবে মন্তব্য করেন। তার এই বৈশিষ্ট্য ওই অঞ্চলে শান্তি রক্ষায় সাহায্য করেছে। এরদোয়ান বলেছেন, তাদের এই ঐক্যটা অতি দরকারি, এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়। তিন দেশকে তিনি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন, যাদের অভিন্ন লক্ষ্য রয়েছে। তিন দেশের সম্মিলিত জনসংখ্যা ৩৫০ মিলিয়ন এবং অর্থনীতির আকার $১.৫ ট্রিলিয়ন। তাদের লক্ষ্য হল এই জোটের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের রূপ দেওয়া।
লাচিন সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ কিছু চুক্তি হয়েছে। বেশ কিছু খাতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে তিন দেশ। এর মধ্যে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ এবং মিডল করিডোর এবং নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের মতো পরিবহন প্রকল্প। বিভিন্ন জ্বালানি প্রকল্পের ব্যাপারেও তারা একমত হয়েছে। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি রফতানির বিষয়টিও রয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ সামরিক মহড়া এবং জাতিসংঘ ও D8-এর মতো বৈশ্বিক সংস্থাগুলোতে অভিন্ন অবস্থান গ্রহণের ব্যাপারেও তারা একমত হয়েছে। তুরস্ক আর পাকিস্তানের পূর্ণ সমর্থন নিয়ে আজারবাইজান D8-এ যুক্ত হয়েছে। এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য প্রেসিডেন্ট এরদোয়ান নিয়মিত সম্মেলন এবং মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের প্রস্তাব করেন। এই সম্মেলনের ব্যাপ্তি শুধু গতানুগতিক ইস্যুগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রেসিডেন্ট আলিয়েভ কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল উদ্ভাবন এবং মহাকাশ প্রযুক্তির মতো নতুন খাতগুলোর কথাও উল্লেখ করেন। তিন দেশের যৌথভাবে কাজ করার জন্য এই খাতগুলো খুবই আকর্ষণীয়। এই অগ্রসর চিন্তা থেকে বোঝা যায় এই অংশীদারিত্বের সম্পর্ক ভবিষ্যতের জন্য প্রস্তুত। প্রতিরক্ষা সম্পর্ক থেকে এখনই ফল পাওয়া যাচ্ছে। তিন দেশ যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। এই মহড়া তিন দেশের সশস্ত্র বাহিনীর একসাথে কাজ করার দক্ষতা বাড়াবে। বিভিন্ন সংঘাতে তুরস্কের ড্রোন প্রযুক্তির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। পাকিস্তান এই প্রযুক্তির ব্যাপারে আগ্রহী। তুরস্কের যে পঞ্চম প্রজন্মের কান জঙ্গি বিমান কর্মসূচি রয়েছে, সেখানে প্রযুক্তি বিনিময় এবং যৌথ উৎপাদনের সুযোগ রয়েছে। 2025-এর ফেব্রুয়ারিতে তুরস্ক আর পাকিস্তান 25টি চুক্তিতে স্বাক্ষর করে। এর মধ্যে তাদের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার এবং বিমান বাহিনীর ইলেকট্রনিক যুদ্ধ প্রস্তুতির ইস্যুতে সহযোগিতার বিষয়গুলো রয়েছে। 2024 সালে আজারবাইজান JF-17C ব্লক 3 জঙ্গি বিমান কেনার জন্য পাকিস্তানের সাথে $1.6 বিলিয়ন চুক্তি করেছে। 2024 সালের সেপ্টেম্বরের মধ্যে এই বিমানগুলো আজারবাইজানের বিমান বাহিনীর অংশ হয়ে গেছে। প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে এটা ছিল একটা বড় পদক্ষেপ। ভবিষ্যতে এই জঙ্গি বিমানগুলো তুরস্কের এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করতে পারবে। এই অংশীদারিত্ব অর্থনৈতিক সম্পর্ককেও চাঙ্গা করেছে। তুরস্কের অর্থনীতিতে $20 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে আজারবাইজান। তারা এখন পাকিস্তানেও $2 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ খাত হল জ্বালানি সহযোগিতা। প্রেসিডেন্ট আলিয়েভ বলেছেন, আজারবাইজান আর তুরস্ক এরই মধ্যে আঞ্চলিক ও অঞ্চলের বাইরেও জ্বালানি মানচিত্র বদলে দিয়েছে। ইউরোপের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে তারা বড় ভূমিকা রাখছে। এই সহযোগিতার ক্ষেত্রকে আরও বাড়িয়ে সেখানে নবায়নযোগ্য জ্বালানি ও রফতানির বিষয়টি যুক্ত করার ব্যাপারেও সম্মেলনে আলোচনা হয়। নতুন কার্গো রুটের মাধ্যমে পাকিস্তান এই জ্বালানি নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারে। এতে কাস্পিয়ান সাগর থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত জ্বালানি করিডোর তৈরি হবে। লাচিন সম্মেলন এমন একটা অংশীদারিত্বকে তুলে ধরেছে যেটার ব্যাপ্তি অভিন্ন মূল্যবোধের সীমানা ছাড়িয়ে বাস্তব কাঠামো পর্যন্ত ছড়িয়ে আছে। বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং নিয়মিত বৈঠকের মাধ্যমে তুরস্ক, আজারবাইজান আর পাকিস্তান একসাথে কাজ করার জন্য নিজস্ব নিয়মকানুন গড়ে তুলছে। তারা এমন একটা মডেল গড়ে তুলছে যেটা তাদের চাহিদার সাথে মানানসই। যে বিশ্বে বৈশ্বিক ব্যবস্থাগুলো নিরাপত্তা আর উন্নয়নের নিশ্চয়তা দিতে পারছে না, সেখানে এই অংশীদারিত্ব একটা ভিন্ন পথ দেখাচ্ছে। তাদের সুনির্দিষ্ট চ্যালেঞ্জ আর অভিন্ন লক্ষ্যের কথা মাথায় রেখে বিশেষভাবে এটাকে গড়ে তোলা হয়েছে। এই জোট শুধু প্রতীকী বিষয় নয়, এখান থেকে বাস্তব সুফল পাওয়া যাচ্ছে। এককালের সংঘাত কবলিত অঞ্চলে বিমানবন্দর গড়ে তোলা থেকে নিয়ে আকাশে জঙ্গি বিমানের উপস্থিতি, এই অংশীদারিত্ব বিভিন্ন ধারণাকে বাস্তবে রূপ দিচ্ছে। এই জোট দেখিয়েছে যে বিভিন্ন দেশ তাদের নিজস্ব কাঠামো সৃষ্টি করতে পারে। এই কাঠামো নমনীয় কিন্তু সুনির্দিষ্ট। পুরনো ব্যর্থ বৈশ্বিক ব্যবস্থার বিপরীতে এই কাঠামো যথেষ্ট শক্তিশালী প্রমাণিত হতে পারে।
তুরস্ক, আজারবাইজান, পাকিস্তানের অংশীদারিত্ব একটা সাহসী পদক্ষেপ। অন্যরাও এই মডেল অনুসরণ করতে পারে। অভিন্ন সক্ষমতা আর সুনির্দিষ্ট চাহিদা মাথায় রেখে এই তিন দেশ একটা নতুন ধরনের সহযোগিতা নির্মাণ করছে। লাচিন সম্মেলন প্রমাণ করেছে যে বিভিন্ন দেশ যখন সুস্পষ্ট লক্ষ্য নিয়ে একসাথে কাজ করে তখন তারা বড় বড় লক্ষ্য অর্জন করতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।